আনসারদের সরিয়ে দিয়ে ছাত্র জনতার ভুয়া ভুয়া স্লোগান। যানজটে মানুষ দিশেহারা, মোড়ে মোড়ে গল্পগুজবে ব্যস্ত ট্রাফিক পুলিশ। এদিকে বিরতির 5 ঘন্টা পর ফের খোলা হলো কাপ্তাই বাঁধের 16 জলকপাট। জানাবো বাংলাদেশের কাছে $800 মিলিয়ন পাওনা আদানি পাওয়ার। এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনার চারপাশে ছিল ইয়েস ম্যান, ধীরে ধীরে হয়ে ওঠেন বেপরোয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আনসারদের সরিয়ে দিয়ে ছাত্র জনতার ভুয়া ভুয়া স্লোগান। রাজধানীর সচিবালয় এলাকায় আন্দোলনরত আনসার সদস্যদের সঙ্গে ছাত্র জনতার ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এক পর্যায়ে সেখান থেকে সরে যায় আনসার সদস্যরা। এরপর সচিবালয় মেট্রো রেল স্টেশনের নিচে দাঁড়িয়ে ভুয়া ভুয়া স্লোগান দেয় ছাত্র জনতা। সরেজমিনে দেখা যায় রোববার রাত 9টার পর ছাত্র জনতার প্রতিরোধের মুখে ছত্রভঙ্গ হয়ে পড়ে আনসার সদস্যরা। টানা 10 ঘন্টা সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের অবরুদ্ধ রাখার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও জনতা সেখানে জড়ো হন। পরে সচিবালয় প্রেস ক্লাব সংলগ্ন গেইটে ধাওয়া পাল্টা ধাওয়া এবং প্রতিরোধের মুখে ছত্রভঙ্গ হয় আনসার সদস্যরা। আরও দেখা যায় প্রথম দিকে দুই পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া হলেও এক পর্যায়ে সেনাবাহিনী ও সাধারণ শিক্ষার্থীদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এর আগে জাতীয়করণের এক দফা দাবিতে সকাল 11টা থেকে সচিবালয়ের সবগুলো গেইট বন্ধ করে সচিবালয়কে কার্যত অকার্যকর রাখা হয়। যানজটে মানুষ দিশেহারা, মোড়ে মোড়ে গল্পগুজবে ব্যস্ত ট্রাফিক পুলিশ। যানজটে মানুষ দিশেহারা, ট্রাফিক পুলিশ মোড়ে মোড়ে গল্পগুজবে ব্যস্ত। জনদুর্গতি লাঘবে তারা উদাসীনতার পরিচয় দিচ্ছেন বলে দাবি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুস আহমেদ। তিনি বলেন, উদাসীনতা দূর করে যানজট নিরসন সহ আইন শৃঙ্খলা বাহিনীর কাছে গতি ফিরিয়ে আনতে হবে। তিনি বলেন, ঢাকা যানজট নিরসন সহ আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রমে গতি আনায়ন অন্তর্বর্তীকালীন সরকারকে তদারকি বাড়াতে হবে। ট্রাফিক পুলিশ মোড়ে মোড়ে গল্প গুজবে ব্যস্ত, জনদুর্গতি লাঘবে তারা উদাসীনতার পরিচয় দিচ্ছে। সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে, যানজটে মানুষ দিশেহারা। ভারতের পানি আগ্রাসন সম্পর্কে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে পানি আগ্রাসন চালাচ্ছে। এই পানি আগ্রাসনের বিরুদ্ধে বিশ্ব সংস্থার সামনে অন্তর্বর্তীকালীন সরকারকে ভূমিকা রাখতে হবে। বিরতির 5 ঘন্টা পর ফের খোলা হলো কাপ্তাই বাঁধের 16 জলকপাট। বিরতির 5 ঘন্টার পর ফের খোলা হয়েছে কাপ্তাই বাঁধের 16 জলকপাট। রাতে এমন তথ্য নিশ্চিত করেছে বিদ্যুৎ কেন্দ্রটির কর্তৃপক্ষ। এর আগে গতকাল সকাল 8টা 10 মিনিট থেকে জলবিদ্যুৎ কেন্দ্রের 16টি স্পিল ওয়ের গেট খুলে দিয়ে 6 ইঞ্চি করে প্রতি সেকেন্ডে 9000 কিউসেক পানি ছাড়া হয়েছে। দুপুর 2টা পর্যন্ত একটানা পানি ছাড়া হয়। গতকাল বিকেল 5টার দিকে কাপ্তাই লেকে পানির লেভেল বেড়ে যাওয়া এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুল জাহের। তবে এই পানি ছাড়াই নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা নেই বলে জানান পিডিবি কর্তৃপক্ষ। আজ সকাল থেকে সারাদিন চন্দ্রকোনা বাঙ্গালহালিয়া এলাকায় ফেরি পারাপার বন্ধ রাখে রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ। যে কোনো ধরনের দুর্ঘটনা এবং প্রাণহানি এড়াতে ফেরি পারাপার বন্ধ রাখা হয়েছে। নদীর গতিবেগ কমে গেলে আবারও ফেরি পারাপার শুরু করা হবে বলে সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে জানানো হয়। ফেরি পারাপার বন্ধ থাকার সময় রাজস্থলী বান্দরবান যাওয়ার যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে। গতকাল 7টায় কাপ্তাই হ্রদের পানির লেভেল ছিল 108.60 ফুট মিন সি লেভেল। হ্রদে পানি বাড়ায় বর্তমানে কেন্দ্র থেকে দৈনিক 5টি ইউনিটে সর্বোচ্চ 219 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। বাংলাদেশের কাছে $800 মিলিয়ন পাওনা আদানি পাওয়ার। ভারতীয় ব্যবসায়ী গৌতম আদানির মালিকানাধীন বিদ্যুৎ কোম্পানি আদানি পাওয়ার বিদ্যুৎ সরবরাহ বাবদ বাংলাদেশের কাছে $800 মিলিয়ন বকেয়া পাওনা রয়েছে। বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর আহসান এইচ মনসুর মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন। বর্তমানে ভারতের পূর্বাঞ্চলীয় ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডা জেলায় আদানি পাওয়ারের 1600 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কয়লা ভিত্তিক একটি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। এই বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ বাংলাদেশে রপ্তানি করে আদানি পাওয়ার। ব্লুমবার্গকে গভর্নর আহসান এইচ মনসুর বলেছে, আমরা যদি তাদের এই বকেয়া পরিশোধ না করি তাহলে তারা বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেবে। তবে এই বিষয়ের অভ্যন্তরীণ আলোচনার সাথে যুক্ত নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা বলেছেন, এখনো পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ লাইন বিচ্ছিন্ন করার কোনো পরিকল্পনা নেই আদানি গ্রুপের। তবে অর্থ প্রদান না করলে প্রতিষ্ঠানটি ঋণদাতা ও কয়লা সরবরাহকারীদের চাপের মুখে পড়বে।
আদানি পাওয়ার এই সমস্যা সমাধানের জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আলোচনা করছে বলে জানিয়েছে তারা। বাংলাদেশের বকেয়া সম্পর্কে মন্তব্য চেয়ে ইমেইল করা হলেও আদানি গ্রুপের একজন প্রতিনিধি কোনো জবাব দেননি বলে জানিয়েছে ব্লুমবার্গ। বকেয়া পরিশোধে বিলম্ব হলে তা আদানি গ্রুপকে আর্থিক ও ভূ-রাজনৈতিক ঝুঁকির মুখোমুখি করে তুলতে পারে, কারণ বাংলাদেশ ছাড়াও ভারতের অন্যান্য প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা, ভুটান ও নেপাল সহ সারা বিশ্বে নিজেদের পদচিহ্ন ক্রমাগতভাবে প্রসারিত করেছে আদানি গ্রুপ। আদানি পাওয়ার ছাড়া এনটিপিসি লিমিটেড এবং পিটিসি ইন্ডিয়া লিমিটেড সহ ভারতের কয়েকটি রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থা বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে। তবে অন্যান্য সংস্থাগুলোর কাছেও বাংলাদেশের বকেয়া আছে কিনা সেটি পরিষ্কার নয়। চলতি মাসের শুরুর দিকে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন ব্যাপক বিক্ষোভ প্রশমনে সেনা প্রধান ও রাষ্ট্রপতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠনে সহায়তা করেন। শিক্ষার্থী জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। গভর্নর আহসান এইচ মনসুর বলেছে, বাংলাদেশ বর্তমানে অর্থনৈতিক সংকটের মুখোমুখি হয়েছে। দেশের মোট বকেয়া $2 বিলিয়ন, এর মধ্যে বিমান সংস্থাগুলোর বকেয়া অবিলম্বে পরিশোধ করতে হবে। শেখ হাসিনার চারপাশে ছিল ইয়েস ম্যান, ধীরে ধীরে হয়ে ওঠেন বেপরোয়া। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে দীর্ঘ এক প্রতিবেদন করেছে জাপানি সংবাদ মাধ্যম নিকেই এশিয়া। শেখ হাসিনা কিভাবে গণতন্ত্রের কণ্ঠরোধ করেছিলেন, শেখ মুজিব রহমানকে কিভাবে দেবতা তুল্য করে তুলেছিলেন এবং সাধারণ মানুষের মতামতকে উপেক্ষা করে কিভাবে স্বৈরাচারী শাসন চালিয়ে গেছেন, সেটি এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। নিকেই এশিয়াকে এক বিশেষজ্ঞ বলেছে, শেখ হাসিনার চারপাশে ছিল শুধু ইয়েস ম্যান, যারা তাকে ছাত্রদের কোটা আন্দোলন এবং দাবি দাওয়া নিয়ে সঠিক বার্তা দিতে পারেননি। অপরদিকে হাসিনা ধীরে ধীরে গত 15 বছরে বেপরোয়া হয়ে উঠেছেন। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, হাসিনা 1947 সালে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন দেশের স্বাধীনতার মহানায়ক, কিন্তু 1975 সালে সেনা অভ্যুত্থানে তিনি নিহত হন। একই সঙ্গে হাসিনার মা ও 10 বছরের ভাই সহ পরিবারের 6 সদস্যকে হত্যা করা হয়, কিন্তু ওই সময় হাসিনা ও তার বোন রেহানা পশ্চিম জার্মানিতে থাকায় বেঁচে যান। এরপর তারা ভারতে দীর্ঘ সময় শরণার্থী হিসেবে থেকেছেন। হাসিনা 1981 সালে দেশে ফেরেন এবং তার বাবার গঠিত আওয়ামী লীগের হাল ধরেন এবং দলকে 1991 সালের নির্বাচনে নেতৃত্ব দেন। কিন্তু ওই নির্বাচনে হাসিনা খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপির কাছে অপ্রত্যাশিতভাবে হেরে যান। তবে 1996 সালের নির্বাচনে আওয়ামী লীগ জয় পায় এবং হাসিনা প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন। এরপর দুটি দলের মধ্যে ক্ষমতার পালাবদল হয়, কিন্তু 2009 সালে পুনরায় ক্ষমতায় আসার পর হাসিনা ক্ষমতা পাকাপোক্ত করেন, বিরোধী দলকে দমন করেন এবং নিজের শাসনামলে দীর্ঘ করেন। জাপানি এর সংবাদ মাধ্যমে কোটা আন্দোলনের বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। এতে বলা হয়েছে, বেকারত্বে ভোগা সাধারণ শিক্ষার্থীরা কোটার বিরোধিতা করেন এবং আন্দোলন করেন, কিন্তু শিক্ষার্থীদের আন্দোলনকে বিএনপির আন্দোলন হিসেবে অভিহিত করে বল প্রয়োগ করেন হাসিনা। এরপর পরিস্থিতি আরো খারাপ হয়। হাসিনা শিক্ষার্থীদের রাজাকার হিসেবে উল্লেখ করেন। প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষার্থীদের উপর দমন পীড়ন চালিয়ে হাসিনা চূড়ান্ত মূল্য দিয়েছেন। এতে আরো বলা হয়েছে, 43 বছর আগে স্বাধীনতার নায়কের কন্যা হিসেবে হাসিনাকে স্বতঃস্ফূর্তভাবে সবাই গ্রহণ করেন, কিন্তু এরপর তার বিরুদ্ধে যে আন্দোলন শুরু হয় সেটি তার জন্য চমকই ছিল। হাসিনা কেন এবং কিভাবে স্বৈরাচার ও বেপরোয়া হয়ে উঠলেন, এ ব্যাপারে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনস ইনস্টিটিউট অব ডেভেলপিং ইকোনমিক্সের নির্বাহী সহ সভাপতি মায়ুমি মুরাইয়ামা বলেছেন, যখন 1996 সালে হাসিনা ক্ষমতায় আসেন তখন তাকে আমার স্বৈরাচার রাজনীতিবিদ মনে হয়নি। 2009 সালে 2 বছরের তত্ত্বাবধায়ক সরকারের আমল শেষে তিনি যখন ফের ক্ষমতায় আসেন তখন তার মধ্যে স্বৈরাচারী মনোভাব দেখা যায়। হাসিনা সংবিধান সংশোধন করেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেন, যেটি বিরোধী দলে থাকার সময় তিনি নিজেই চেয়েছিলেন। এতে করে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের পথ বন্ধ হয়ে যায় এবং তার একনায়কতন্ত্রকে চ্যালেঞ্জ করার জন্য আর কিছু থাকেনি। তিনি নিশ্চিত করেন খালেদা জিয়া দুর্নীতির দায়ে যেন সাজা পান। এতে বিএনপি দুর্বল হয়ে যাবে, কিন্তু তার স্বেচ্ছাচারিতা শুধুমাত্র বিরোধী দলগুলোর উপরই থাকেনি। তিনি নিজের বাবাকে দেবতা তুল্য করে তোলেন এবং এমন একটি পরিস্থিতি তৈরি করেন যেখানে কোনো ধরনের সমালোচনা সহ্য করা হতো না। তিনি জানিয়েছেন, নিজের ছাত্র সংগঠন ছাত্রলীগ দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাক স্বাধীনতা হরণ করেছিলেন হাসিনা। এরপর যখন কোটা বিরোধী আন্দোলন শুরু হয় তখন ছাত্রলীগের বিরুদ্ধে সাধারণ মানুষের বিস্ফোরণ ঘটে। এই বিশেষজ্ঞ বলেন, হাসিনার রাজনৈতিক জীবনে আরেকটি বড় ভুল ছিল, তিনি তার এক সময় মিত্রদের দূরে সরিয়ে দিয়েছেন। একটা সময় কারো উপর ভরসা করতে পারতেন না। দিন শেষে হাসিনা শুধুমাত্র নিজের বোন শেখ রেহানাকে বিশ্বাস করতেন। তিনি বলেছেন, তার চারপাশে ছিল ইয়াসমান। এই কারণে সঠিকভাবেই তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি এবং চাওয়া বুঝতে পারেননি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।